আসসালামু আলাইকুম। বাবার চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে ক্রিকেটার হতে যাওয়া ভেঙ্কট ক্রিকেট খেলা ছেড়ে দিয়ে বাজি খেলা শুরু করে। বাজি দেশে 20 লাখ টাকা জিতলেও বাজি পরিচালনাকারী এলাকার মাফিয়া ডেভিড তার কাছে উল্টো 40 লাখ টাকা দাবি করে। বাধ্য হয়ে ভেঙ্কট ডেভিডের নতুন কেনা গাড়ি চুরি করে যেন তা বিক্রি করে তার বাবার চিকিৎসা করাতে পারে। কিন্তু গাড়ি নিয়ে কিছু দূর যাবার পর ভেঙ্কট বুঝতে পারে যে গাড়ির ডিকিতে রাখা আছে শহরের মেয়র ও ডেভিডের ভাই জর্জের ছেলের ডেড বডি। একদিকে ডেভিডের লোক, একদিকে মেয়রের লোক এবং অন্যদিকে পুলিশ হন্যে হয়ে খুঁজতে থাকে ভেঙ্কটকে। এর মাঝে ভেঙ্কট আরো জানতে পারে যে গাড়িতে ডেড বডি ছাড়াও এমন একটা জিনিস আছে যা কাঁপিয়ে দিতে পারে পুরো দেশ, আর তা শুধু ডেভিডই জানে। এজন্য সে চাইছিল না গাড়িটি মেয়র বা পুলিশের লোকের হাতে পড়ুক। শেষ পর্যন্ত কি ভেঙ্কট তার বাবাকে চিকিৎসা করাতে পেরেছিল? ভেঙ্কট কি ধরা পড়েছিল? কে মেরেছিল মেয়রের ছেলেকে? কিংবা কি লুকানো ছিল গাড়িতে? এমনই কিছু রহস্য জানবো আমাদের আজকের মুভিতে। আজ এক্সপ্লেন করব 2024 সালে রিলিজ হওয়া সাসপেন্স, থ্রিল ও অ্যাকশনের কম্বিনেশনে ভরপুর একটি তেলেগু মুভি ভাজে ভাই ও বেগম। মুভিটার IMDb রেটিং 6.1 আউট অফ 10। তো চলুন দেরি না করে চলে যাই মুভির গল্পে। মুভির কাহিনী শুরু হয় হায়দ্রাবাদ স্টেট পুলিশের হেডকোয়ার্টার থেকে। ভেঙ্কট নামের এই লোকটি কিছুক্ষণ আগে এখানে এসে পুলিশের কাছে সারেন্ডার করেছে। পুলিশ ভেঙ্কটের নামে ড্রাগ বিজনেস ও সিটি মেয়রের ছেলের খুনের চার্জ লাগিয়েছে। কিছুক্ষণ পর সিআই অনিমেষ ভেঙ্কটের কাছে এসে একটি কাগজ দিয়ে বলে, তুমি যা যা ক্রাইম করেছো তা এখানে লেখা আছে, সিগনেচার করে দাও। ভেঙ্কট কাগজটি তার হাতে নিয়ে স্বাক্ষর করে দিলে অনিমেষ আবার কাগজটি নিয়ে বলে, তোমার বাবার নামের সাথে তোমার নামের মিল নেই কেন? উনি কি তোমার আসল বাবা না? ভেঙ্কট তখন মনে মনে কিছু একটা ভাবে। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে 18 বছর আগে নিয়ে যাওয়া হয়। ভেঙ্কটের তখন 8 বছর বয়স। সে তার বাবা মায়ের সাথে গ্রামে থাকতো। একদিন খেলা থেকে ফিরে ভেঙ্কট দেখে তার বাবা মা দুজনেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আসলে তার বাবার গ্রামে অনেক ঋণ হয়ে গিয়েছিল। পাওনাদারেরা বারবার বাড়িতে এসে টাকা ফেরত চাইছিল, কিন্তু তার বাবার স্বল্প ইনকামে পাওনা টাকা ফেরত দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এই জন্য ঋণ পরিশোধ করতে না পেরে তার বাবা মা আত্মহত্যা করে। ভেঙ্কটের বাবা মা মারা যাবার পরও পাওনাদারেরা তাদের পাওনা টাকা ভেঙ্কটের কাছে দাবি করে, কিন্তু 8 বছরের বাচ্চা ছেলে টাকা দিবে কোথা থেকে? একজন পাওনাদার তখন বলে সে ভেঙ্কটকে তার সাথে নিয়ে যাবে। ভেঙ্কটকে সে তার জমিতে কাজ করিয়ে পাওনা টাকা আদায় করবে। এই লোকটির নাম কুশল। সে ভেঙ্কটের বাবার বন্ধু। পাওনাদার লোকটি যখন ভেঙ্কটের হাত ধরে টানাটানি করছিল, কুশল তখন ভেঙ্কটকে লোকটির হাত থেকে ছাড়িয়ে বলে, এমন বাচ্চা একটি ছেলের সাথে এমন করতে তোমার একটুও খারাপ লাগছে না? তুমি মানুষরা জানো আর কত টাকা পাও তুমি ওর কাছে? পাওনাদার লোকটি বলে, তার কাছে আমি 2 লাখ টাকা পাই। বেশি বক বক না করে পারলে আমার টাকা আমাকে ফিরিয়ে দাও। কুশল তখন তার বাড়িতে গিয়ে টাকা এনে পাওনাদার লোকটির মুখে ছুড়ে দিয়ে ভেঙ্কটকে তার সাথে করে নিয়ে যায়। কুশলের বাড়িতে তার স্ত্রী ও ভেঙ্কটের সমবয়সী একটি ছেলে আছে। কুশলের স্ত্রী ভেঙ্কটকে নিজের আরেক ছেলের মতোই বড় করতে থাকে। কুশলের আর্থিক অবস্থাও তেমন একটা ভালো ছিল না। সে ভেঙ্কট ও তার নিজের ছেলে রামকে একটি সরকারি স্কুলে ভর্তি করিয়ে দেয়। কিন্তু ভেঙ্কটের পড়াশোনার চেয়ে ক্রিকেট খেলার প্রতি বেশি ইন্টারেস্ট ছিল। সে ক্রিকেট খেলতেও বেশ ভালো। এজন্য স্কুলের পিটি টিচারের পরামর্শে কুশল ভেঙ্কটকে ক্রিকেট কোচিং এ ভর্তি করায়। ভেঙ্কট খুব ভালো ক্রিকেট খেলে অনেক নাম করতে থাকে। তাদের বয়স যখন 15, তখন হঠাৎ একদিন কুশলের স্ত্রী মারা যায়। এরপর থেকে কুশল একাই ভেঙ্কট ও রামকে বড় করতে শুরু করে। তাদের বয়স যখন 22 বছর, ভেঙ্কট ও রাম শহরে চলে আসে ক্যারিয়ারের জন্য। ভেঙ্কট তখন স্টেট লেভেলে ক্রিকেট খেলে আর রাম একটি হোটেলে চাকরি করে। আজ কুশল ভেঙ্কট ও রামকে দেখতে গ্রাম থেকে শহরে আসে। কুশল বাস থেকে নামলে একজন লোক কুশলকে বলে, স্যার আপনার ছেলে আপনার জন্য গাড়ি পাঠিয়েছে। এটি শুনে কুশল অনেক অবাক হয়ে যায়। লোকটি গাড়িতে করে কুশলকে একটি হোটেলে নিয়ে আসে। এত বড় হোটেল কুশল এর আগে কখনো দেখেনি। লোকটি কুশলকে রামের কাছে নিয়ে গেলে কুশল রামকে বলে, তুই আমাকে তোদের বাড়িতে নিয়ে এত টাকা খরচ করে হোটেলে কেন নিয়ে এসেছিস? শুধু শুধু কতগুলো টাকা নষ্ট করলি। রাম বলে, আমাদের বাড়িতে রং করা হচ্ছে, তাই কোম্পানি থেকে আমাকে হোটেলে কোম্পানির খরচে থাকতে দিয়েছে। একটু পরে ভেঙ্কট হোটেলে আসে। কুশল তার 2 ছেলেকে জড়িয়ে ধরে। কুশল তখন রাম ও ভেঙ্কটকে জিজ্ঞাসা করে যে তারা এখন কি কাজ করছে। রাম বলে সে এখানে একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করছে। আর ভেঙ্কট বলে সামনের মাসে ন্যাশনাল টিমের সিলেকশন, এবার সে পাক্কা ন্যাশনাল টিমের চান্স পাবে। এই কথা শুনে কুশল অনেক খুশি হয়। সে তার নিজের হাতে রান্না করা পায়েস রাম ও ভেঙ্কটকে খাইয়ে দেয়। বিকেলে কুশল বাসে করে আবার গ্রামে ফিরে আসে। রাম ও ভেঙ্কট কুশলকে বাসে তুলে দিয়ে ফিরে আসার সময় রাম তার গায়ে থাকা দামি স্যুট খুলে ড্রাইভারের ইউনিফর্ম পরে নেয়। তখন আমরা বুঝতে পারি যে রাম আসলে হোটেলে ড্রাইভারের কাজ করে। সে তার বাবাকে মিথ্যে বলেছে যে সে আইটি ফার্মে চাকরি করে। রাম ও ভেঙ্কট এখানে একটি বস্তিতে থাকে। তারা কুশলকে এটি দেখাতে চায়নি বলেই রামকে যে হোটেলে ড্রাইভারের কাজ করে সে হোটেলের কলিগদের ম্যানেজ করে তার বাবাকে সেখানে
নিয়ে রেখেছিল। কুশল তাদের পড়াশোনা ও কেরিয়ারের জন্য অনেক জমি বিক্রি করেছে। এখন যদি সে জানতে পারে যে তারা দুজন কেরিয়ারের তেমন কিছুই করতে পারেনি, তবে কুশল অনেক কষ্ট পাবে। এজন্য তাকে মিথ্যে বলা। রাতে রাম ভেঙ্কটকে বলে, আমাদের বাবাকে সত্যিটা বলে দেওয়া উচিত, এভাবে তাকে আর কতদিন ঠকাবো। ভেঙ্কট তখন বলে, আগে বাবা আমাদের জন্য যে জমি বিক্রি করেছে তা ফিরিয়ে দিতে হবে, তারপর না হয় বাবাকে সত্যিটা বলে আমরাও গ্রামে ফিরে যাব। এখন খালি হাতে কোন মুখে বাবার সামনে গিয়ে দাঁড়াবো বলতো। রাতে শুয়ে শুয়ে দুজনেই ভাবতে থাকে শহরে আসার পর তাদের সাথে কি কি হয়েছে। শহরে আসার পর দুজনেই তাদের কেরিয়ারের জন্য অনেক স্ট্রাগল করতে থাকে। ভেঙ্কট অনেক ভালো ক্রিকেট খেললো, সিলেক্টর তার কাছে 10 লাখ টাকা চায় ন্যাশনাল টিমের সিলেকশনের জন্য, কিন্তু সে আর বাবার কাছে টাকা চাইতে পারে না, কারণ অলরেডি তাদের বাবা ঘর ছাড়া বাকি সব জমি বিক্রি করে দিয়েছে। অন্যদিকে রামও কোথাও চাকরি পাচ্ছিল না, কারণ তার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। হঠাৎ একদিন ব্রজ নামের এই লোকটির সাথে রামের দেখা হয়। ব্রজ রামকে বলে যে সে একটি বড় সফটওয়্যার কোম্পানিতে HR এ কাজ করে, সে রামকে একটি চাকরির ব্যবস্থা করে দিতে পারে, তবে এর জন্য রামকে 5 লক্ষ টাকা দিতে হবে। রাম তার চাচাতো ভাই দীনেশকে এই কথা জানালে দীনেশ কুশলের সাথে এই ব্যাপারে কথা বলে। কুশল বাড়ির জমি বন্ধক রেখে রামকে 5 লক্ষ টাকা পাঠায়। রাম সেই টাকা ব্রজকে দিয়ে চাকরিতে জয়েন করে। চাকরিতে জয়েন করার 1 সপ্তাহ পরে হঠাৎ কোম্পানির HR থেকে রামকে ডাকা হয়। রাম HR এ গেলে ম্যানেজার রামকে বলে সে জয়েনিং এর সময় যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জমা দিয়েছিল সেটি ফেক। রাম বলে, কিন্তু স্যার আমি কোনো ফেক ডকুমেন্ট জমা দেইনি। ম্যানেজার তখন আরেকজন অফিসারকে জিজ্ঞেস করে যে রামের ইন্টারভিউ ও ডকুমেন্ট কে চেক করেছিল। ম্যানেজার ব্রজকে ডাকলে ব্রজ ম্যানেজারকে বলে যে রাম এই সার্টিফিকেটই দিয়েছিল। রাম বলে, তুমি মিথ্যে কেন বলছো? আমি তো তোমাকে বলেছিলাম যে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। কিন্তু ম্যানেজার রামের কথা বিশ্বাস করে না, কারণ তার কাছে কোনো প্রমাণ নেই। ব্রজ ম্যানেজারকে বলে, আজকাল ফ্রড লোকে চারদিক ভরে গেছে স্যার, জানি না তাদের বাবা মায়েদের কি শিক্ষা দেয়। একথা শুনে রাম ব্রজর শার্টের কলার ধরে চড় থাপ্পড় দিতে থাকে। দুজন গার্ড এসে তখন রামকে নিয়ে যায়। কিছুক্ষণ পর ফ্রড ও অসদাচরণের জন্য রামকে কোম্পানি থেকে সাসপেন্ড করা হয়। সিন এখান থেকে আবার প্রেজেন্টে ফিরে আসে। হায়দ্রাবাদের সিটি মেয়র জর্জ, তার বাড়িতে আজ হোম মিনিস্টার অশোক বাবু দেখা করতে এসেছে। এটি দেখে হোম মিনিস্টার একজন সিকিউরিটি আরেকজন সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে যে হোম মিনিস্টার কেন সাধারণ একজন সিটি মেয়রের সাথে দেখা করতে তার বাড়িতে এসেছেন। ওই গার্ড তখন তাকে বলে, তুমি তো হায়দ্রাবাদের নতুন এসেছো, তাই জানো না এখানে শুধু হোম মিনিস্টার না, স্বয়ং CM ও এসে বসে থাকেন। শোনো তোমাকে একটা ইতিহাস বলি। 25 বছর আগে জর্জ ও ডেভিড নামের 2 ভাই কর্ণাটক থেকে হায়দ্রাবাদে আসে কাজের খোঁজে। তারা এখানে একটি আয়রন মিলে কাজ শুরু করে। কয়েক বছর পর এই মিলে ট্রেড ইউনিয়ন নির্বাচন আসে। জর্জ সেই নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেয়। এই নিয়ে ইউনিয়নের বর্তমান নেতার সাথে জর্জ ও ডেভিডের দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্ব একসময় চরম আকারে পৌঁছায়। একদিন জর্জ ও ডেভিড ওই লিডারকে জ্বলন্ত আগুনে ফেলে দিয়ে হত্যা করে। এই খুনের জন্য জর্জ ও ডেভিডকে পুলিশ ধরে নিয়ে যায়। এদিকে ইউনিয়ন লিডারের মৃত্যুতে এখানকার MLA অনেক খুশি হয়, কারণ ওই লিডার ছিল তার পথে একমাত্র কাঁটা। MLA তখন জর্জ ও ডেভিডকে জামিন করিয়ে জেল থেকে বের করে। ওই বছরই জর্জ আয়রন মিলে ট্রেড ইউনিয়নের সভাপতি হয়। এরপর জর্জ ও ডেভিড MLA এর সাথে মিলে পুরো শহরে ক্রাইম জোন গড়ে তোলে। তোলাবাজি, মাস্তানি, দখলবাজি, ড্রাগ বিজনেস, এমন কোনো কাজ নেই যা তারা করতো না। তাদের উপর ভর করে ওই MLA প্রথমে মিনিস্টার ও এখন এই রাজ্যের CM জর্জকে অফার করেছিল MLA হতে, কিন্তু সে সিটি মেয়র হতে চায়। CM আর দুবার চিন্তা না করে জর্জকে সিটি মেয়র বানিয়ে দেয়। এই রাজ্যে কে কোন সিট থেকে নির্বাচন করবে তা জর্জ ও ডেভিডই নির্ধারণ করে। এখানে একটি আসনে সামনে উপনির্বাচন। এই আসন কে পাবে তার জন্য আলোচনা করতেই আজ হোম মিনিস্টার এখানে এসেছেন। হোম মিনিস্টার জর্জের কাছে আসলে জর্জ তাকে জিজ্ঞেস করে তার কাছে আসার কারণ কি। হোম মিনিস্টার বলে, স্যার সামনেই তো নাম পড়লে সিটি উপনির্বাচন, সেই সিটে আমার শালা নির্বাচন করতে চায়। জর্জ তখন বলে, কিন্তু সেই সিট রুদ্র প্রতাপকে দিয়ে দেওয়া হয়েছে, সামনের বার তোমার শালাকে দেব। হোম মিনিস্টার বলে, আমি আমার শালাকে কথা দিয়েছিলাম স্যার। একথা শুনে জর্জ বলে, আমার কথার উপর কথা বলার সাহস কি করে হয় তোমার? হোম মিনিস্টার তখন আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে বের হয়ে যায়। এদিকে কৌশল গ্রামে ফিরে চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে তার ছেলেদের গল্প করছিল। সে বলে, তোমরা বিশ্বাস করবে না, আমি বাস থেকে নেমেই দেখি আমাকে নেওয়ার জন্য একটি নতুন গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িতে উঠে এসে ঠান্ডা বাতাসে মনে হচ্ছিল যেন ফ্রিজের ভেতর বসে আছি। সেখান থেকে তারা আমাকে মস্ত একটি হোটেলে রামের কাছে নিয়ে গেল। হোটেল তো নয়, যেন রাজপ্রাসাদ। তখন কৌশলের একজন বন্ধু বলে, কুশল, রাম তো তাহলে সেটেল হয়ে গেছে, এখন তাকে বিয়ে দিয়ে দাও। আমার ভাইয়ের মেয়ে বেঙ্গালুরুতে চাকরি করে, যদি তুমি বলো তবে আমি তাদের সাথে এই ব্যাপারে কথা বলতে পারি। কুশল বলে, ঠিক আছে, তুমি কথা বলে আমাকে জানিও। পরদিন সকালে ভেঙ্কট পানি আনতে যায়। লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের পানি আনতে হয়। এই পাড়ায় এই মেয়েটি থাকে। মেয়েটির নাম বর্ষা। ভেঙ্কট মনে মনে বর্ষাকে পছন্দ করে, কিন্তু কখনো তাকে সামনাসামনি বলতে পারেনি। আজ তাকে দেখতে সে পানি নিতে লাইনে অনেক মানুষের পেছনে পড়ে যায়, কিন্তু সে পানির কাছে পৌঁছানোর আগেই পানি শেষ হয়ে যায়।
এজন্য তাকে পানি না নিয়ে ফিরে আসতে হয়। ওই দিন বিকেলে মেয়র জর্জের ভাই ডেভিড একটি মেয়ে নিয়ে রাম যে হোটেলে কাজ করে সে হোটেলে আসে। গত 2 বছর ধরে ডেভিড প্রতি শুক্রবার নতুন নতুন মেয়ে নিয়ে হোটেলে আসে। রাম ডেভিডের জন্য হোটেলের রুম বুক করে রাখে। রামের সাথে ডেভিডের এমন ভালো সম্পর্ক দেখে হোটেলের সবাই রামকে কিছুটা সমীহ করে চলে। এই কারণে রাম হোটেলের স্টাফদের সহায়তায় তার বাবাকে হোটেলে নিয়ে আসতে পেরেছিল। যাই হোক, ডেভিড গাড়ি নিয়ে হোটেলে আসলে রাম দৌড়ে গিয়ে গাড়ির দরজা খুলে দেয়। ডেভিড গাড়ির চাবিটি রামকে দিয়ে বলে গাড়ি পার্কিং এ রেখে দিও। সে রামকে কিছু টাকার টিপসও দেয়। এরপর ডেভিড মেয়ে নিয়ে রুমে চলে গেলে রাম গাড়িটি পার্কিং এ রেখে চলে আসে। এদিকে ভেঙ্কট একটি লোকাল ক্লাবে গিয়ে প্রায় 1000-1500 টাকা বাজি লাগাতো। আজ সে 1500 টাকা নিয়ে বাজি করতে আসে। বিষ্ণুদা নামের এই লোকটি বাজি পরিচালনা করত। ভেঙ্কটের সাথে বিষ্ণুদার খুব ভালো সম্পর্ক ছিল। বিষ্ণুদা ভেঙ্কটকে বলে, তুমি বাজি করলে জিতে যাও, তাহলে শুধু 1000-1500 নিয়েও কেন আসো? উপরের ফ্লোরে লাখ টাকার বাজি হয়, তুমি তো সেখানে যেতে পারো। ভেঙ্কট বলে, বাজি জেতার জন্য ক্যালকুলেশনের পাশাপাশি ভাগ্য দরকার। আমি 1000-1500 টাকা হারলে তেমন কিছু আসবে যাবে না, কিন্তু আমার লাখ টাকা জেতার ভাগ্য নেই। একথা বলে ভেঙ্কট চলে যায়। এর পরদিন ছিল হোলি উৎসব। চারদিকে ছেলে মেয়েরা রং খেলায় মেতে ওঠে। ভেঙ্কট মনে মনে বর্ষাকে খুঁজতে থাকে, কিন্তু এক সময় বর্ষা তার কাছে এসে তার গালে রং লাগিয়ে দিয়ে চলে যায়। তখন আমরা বুঝতে পারি বর্ষা ভেঙ্কটকে পছন্দ করে। এদিকে কৌশল যে লোকটির সাথে রামের বিয়ের ব্যাপারে আলাপ করেছিল তাকে দেখে কৌশলের এই প্রতিবেশী জিজ্ঞেস করে যে বিয়ের কত দূর আগালো ভাই? এই প্রতিবেশীটি সে যে ছোটবেলায় তার পাওনা টাকার জন্য ভেঙ্কটকে নিয়ে যেতে চেয়েছিল। এই লোকটির নাম শঙ্কর। লোকটি শঙ্করকে বলে, আরে ভাই, আমি কৌশলের 2 ছেলের ব্যাপারে সবকিছু খোঁজ নিয়েছি। কৌশল আমাদের যা কিছু বলেছে তা সব মিথ্যে। রাম একটা হোটেলে ড্রাইভারের কাজ করে আর ভেঙ্কট ক্রিকেট খেলা ছেড়ে দিয়ে এখন জোয়ার আসরে টাকা লাগায়। এটি জানতে পেরে শঙ্কর গ্রামের লোকদের জড়ো করে কৌশলের কাছে গিয়ে বলে, তোমার ছেলেদের ব্যাপারে খুব তো বড় বড় গপ্প মারছিলে। তার জাহাজের মতো গাড়ি, প্রাসাদের মতো বাড়ি। তুমি যার সাথে ছেলের বিয়ের কথা বলেছিলে সে সব খোঁজ খবর নিয়েছে। তোমার ছেলে কোনো সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে না, সে একটি হোটেলে ড্রাইভারের চাকরি করে। আর তোমার ছোট ছেলে ভেঙ্কট, সে জুয়ার আসরে পড়ে থাকে রাত দিন। বিশ্বাস না হলে তোমার ভাইপো দিনেশের কাছে জিজ্ঞেস করো, সে সব জানে। কৌশল দিনেশের দিকে তাকালে দিনেশ মাথা নিচু করে রাখে। কৌশল বুঝতে পারে যে শঙ্কর সত্যি বলছে, কারণ দিনেশ প্রায় শহরে রাম ও ভেঙ্কটের সাথে দেখা করতে যায়। যদি এসব মিথ্যা হতো তবে সে নিশ্চয়ই প্রতিবাদ করত। এরপর কৌশল কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। আর ওই দিনে কৌশল মাথা ঘুরিয়ে পড়ে গেলে দিনেশ তাকে হাসপাতালে ভর্তি করায়। রাম ও কৌশল এই খবর জানতে পেরে তখনই তাদের বাবার কাছে চলে আসে। ডাক্তারের সাথে কথা বলে তারা জানতে পারে অনেক বছর ধরে জমিতে কীটনাশক ব্যবহারের ফলে কৌশলের ফুসফুসে ইনফেকশন হয়ে গেছে। এজন্য তার বডি কাজ করছে না। খুব দ্রুত অপারেশন করতে হবে, আর অপারেশনে 20 লাখ টাকার মতো খরচ হতে পারে। এরপর রাম ও ভেঙ্কট কৌশলের কাছে যায়। তারা তাদের ভুলের জন্য বাবাকে সরি বলে। কৌশল তখন বলে, আমি 40 বছর ধরে খেতে কাজ করছি। কখনো ফসল ভালো হয়, আবার কখনো ফসল একেবারেই ভালো হয় না। এর জন্য আমি কখনো ফসল চাষ ছেড়ে দেইনি। তোমরা তোমাদের কেরিয়ার করার জন্য চেষ্টা করছো, কিন্তু এখনো সফল হওনি। হতাশ হবার কিছু নেই, চেষ্টা করে যাও, একদিন না একদিন ঠিক সফল হতে পারবে। একথা শুনে রাম ও ভেঙ্কট দুজনেই বাবার হাত ধরে কান্না করতে থাকে। এরপর সেখান থেকে বের হয়ে ভেঙ্কট রামকে বলে, তুমি বাবার সাথে এখানে থাকো, আমি শহরে গিয়ে দেখি টাকার ব্যবস্থা করতে পারি কিনা। একথা বলে ভেঙ্কট শহরে চলে আসে। ভেঙ্কট তার পরিচিত সবার কাছে ফোন করে সাহায্য চায় তার বাবার চিকিৎসার জন্য। এর ওর কাছ থেকে নিয়ে এবং তাদের জমানো কিছু টাকা সব মিলিয়ে মাত্র 4 লক্ষ টাকা হয়। তাদের আরো 16 লক্ষ টাকা প্রয়োজন। শেষে ভেঙ্কট একটা সিদ্ধান্ত নেয়, সেই টাকা নিয়ে বিষ্ণুর কাছে যায় বাজিতে লাগানোর জন্য। কিন্তু বিষ্ণু বলে সে সর্বোচ্চ 50,000 টাকার বাজি ধরতে পারে। 4 লাখ টাকা বাজিতে লাগাতে হলে তাকে উপরের ফ্লোরে যেতে হবে। ভেঙ্কট বলে, আমি তো উপরের ফ্লোরে কাউকে চিনি না, আমাকে তুমি নিয়ে চলো প্লিজ। আমার বাবা হাসপাতালে, তার চিকিৎসার জন্য আমার 20 লাখ টাকা প্রয়োজন, প্লিজ আমাকে সাহায্য করো। বিষ্ণু ভেঙ্কটকে নিয়ে উপরের ফ্লোরে গেলে সেখানে বিষ্ণু ভেঙ্কটকে দুভা নামের এই লোকটির সাথে পরিচয় করিয়ে দেয়। বিষ্ণু দুভাকে বলে, ভাই এ 4 লাখ টাকা বাজি লাগাতে এসেছে, তাই একে আমি উপরে নিয়ে এসেছি। দুভা ভেঙ্কটকে বলে, তুমি ভেবে চিনতে বলছো তো? একবার বাজি শুরু হয়ে গেলে কিন্তু আর টাকা ফেরত পাবে না। ভেঙ্কট কিছু না বলে 4 লাখ টাকা দুভার দিকে বাড়িয়ে দেয়। বাজি শুরু হয় আর ভাগ্যক্রমে ভেঙ্কট জিতে যায়। দুভা তখন ভেঙ্কটকে বলে, কাল সকাল 8টায় এসে তোমার টাকা নিয়ে যেও। সেখান থেকে খুশি মনে বের হয়ে ভেঙ্কট রামকে ফোন দিয়ে জানিয়ে দেয় যে বাবার অপারেশনের জন্য টাকা ম্যানেজ হয়ে গেছে। কাল সকালে এসে টাকা নিয়ে হাসপাতালে আসছে। রাম তাকে জিজ্ঞেস করে যে সে কিভাবে এত দ্রুত এত টাকা ম্যানেজ করেছে। ভেঙ্কট তাকে বলে যে সে এসে তাকে সব বলবে। ভেঙ্কট যখন
যখন রামের সাথে কথা বলছিল হঠাৎ একটি গাড়ি এসে সামনে থাকা বাইকে ধাক্কা দেয়। এতে বাইকে থাকা প্রেগনেন্ট স্ত্রী ও তার স্বামী মারাত্মক আহত হয়। ভেঙ্কট তখন গাড়িতে থাকা ড্রাইভারকে কলার ধরে গাড়ি থেকে নামিয়ে বলে, রাস্তা কি তোর বাবার নাকি যে এভাবে মদ খেয়ে গাড়ি চালাবি? তখন পাশের সিট থেকে আরেকজন নেমে বলে, হ্যাঁ রাস্তা আমার বাবার, কি করবি তুই? ভেঙ্কট তখন ড্রাইভারকে ছেড়ে ওই লোকটির কলার ধরে। এতেই দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। একজন পুলিশ অফিসার তখন সেদিক দিয়ে যাওয়ার সময় ভেঙ্কটকে লোকটি থেকে আলাদা করে বলে, তুমি জানো কার সাথে ঝামেলা করছো? সে শহরের মেয়রের ছেলে। ভেঙ্কট বলে, মেয়রের ছেলে বলে কি মানুষ মারার লাইসেন্স পেয়েছে নাকি? পুলিশ কোন রকমে ভেঙ্কটকে বুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। মেয়রের ছেলের নাম যশ। যশের একজন লোক ডেভিড অর্থাৎ যশের চাচাকে ফোন দিয়ে জানায় যে একজন ছেলে যশের সাথে ঝামেলা করেছে। ডেভিড তখন তার লোকদের কিছু একটা ইশারা করলে তারা চলে যায়। ওই দিন বাসায় ফিরে ভেঙ্কট দেখে বর্ষা তার জন্য তার বাসায় অপেক্ষা করছে। সে ভেঙ্কটকে কিছু টাকা দিয়ে বলে, সেদিন তোমার সাথে দেখা করতে এসে শুনেছিলাম তুমি ফোনে কারো কাছে টাকা চাইছো। ভেঙ্কট বলে, আমার বাবার অপারেশনের জন্য টাকা প্রয়োজন ছিল, টাকা ব্যবস্থা হয়ে গেছে, বাবা সুস্থ হয়ে গেলে বাবাকে তোমার সাথে কথা বলাবো। পরদিন ঠিক সকাল 8টায় দুভা বিষ্ণু তার লোকদের নিয়ে ভেঙ্কটের বাড়িতে আসে। ভেঙ্কট মনে করে দুভা তার বাড়িতে জেতা টাকা দিতে এসেছে, কিন্তু দুভা তাকে অবাক করে দিয়ে বলে, গতকাল রাতে তুই বাজিতে যে 40 লাখ টাকা হেরেছিস সেই টাকা দে। ভেঙ্কট বলে, কি মজা করছেন ভাই, বাজিতে আমি জিতেছি। দুভা বলে, তুই জিতেছিস? কোনো প্রমাণ আছে তোর কাছে? সে বিষ্ণু অন্যদের দেখিয়ে বলে, আমার কাছে এরা সাক্ষী আছে, তুই বাজিতে হেরেছিস। ভেঙ্কট তখন বিষ্ণুর দিকে তাকালে বিষ্ণু মাথা নিচু করে রাখে। দুভার লোকেরা তখন তার ঘর সার্চ করে তার কাছে থাকা 4 লাখ টাকা নিয়ে নেয় আর বলে, রাত 9টার মধ্যে বাকি 36 লাখ টাকা নিয়ে আসবি, না হলে তোর শোলে পার্স বিক্রি করে বাকি টাকা উসুল করবো। দুভা ভেঙ্কটকে হুমকি দিয়ে চলে যাবার সময় ভেঙ্কট দেখে রাম পেছনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ সে এইসব কিছু জেনে গেছে। রাম ভেঙ্কটের শার্টের কলার ধরে বলে, তুই বাবার চিকিৎসার টাকা জুয়ায় লাগিয়েছিস, তোকে কতবার নিষেধ করেছি তোকে জুয়ার আসরে না যেতে, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি। ভেঙ্কট বলে, বিশ্বাস কর আমি বাজিতে জিতেছি। দুভা মিথ্যে বলছে। বিষ্ণু তখন সেখানে এসে বলে, ভেঙ্কট সত্যি বলছে, সে বাজিতে জিতেছিল, কিন্তু দুভা ভেঙ্কটকে সহজ সরল পেয়ে মিথ্যে বলে ঠকাচ্ছে। ভেঙ্কট তখন বলে, দুভা যখন বলছিল তখন তুমি তো কিছু বলনি। বিষ্ণু বলে, আমি তার কথা মতো না চললে সে আমার পরিবারকে মেরে ফেলবে, এজন্য আমি সত্যিটা বলতে পারিনি ভেঙ্কট, তুমি আমাকে ক্ষমা করে দিও। এরপর বিষ্ণু ভেঙ্কটের হাতে কিছু টাকা দিয়ে চলে যায়। এরপর রাম বলে, ডেভিড স্যার হয়তো আমাদের সাহায্য করতে পারে, তুই বাবার কাছে হাসপাতালে যা, আমি হোটেলে যাচ্ছি ডেভিড স্যারের কাছে। এরপর রাম হোটেলে গিয়ে ডেভিডের আসার অপেক্ষা করতে থাকে। এদিকে তাদের বাবাকে কিছুক্ষণের মধ্যেই অপারেশন করা হবে, কিন্তু অ্যাডভান্স পরিশোধ না করায় এখনো ডাক্তাররা তার ট্রিটমেন্ট শুরু করেনি। কিছুক্ষণ পর রাম ভেঙ্কটকে ফোন দিয়ে হোটেলে আসতে বলে। দুজনে মিলে রিকোয়েস্ট করলে হয়তো ডেভিড তাদের সাহায্য করবে। একটু পরেই ডেভিড আসে। গাড়ির ডোর খুলে বেরিয়ে ডেভিড রামের মুখ দেখে বলে, কি ব্যাপার, তোর মুখ এমন শুকনো দেখাচ্ছে কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? রাম তখন বলে, স্যার আমার ভাই বাজিতে 20 লাখ টাকা জিতেছিল, কিন্তু ওই লোক তার কাছ থেকে উল্টো 40 লাখ টাকা দাবি করছে আর বলছে রাত 9টার মধ্যে টাকা দিয়ে আসতে। ডেভিড বলে, নাম কি তার? রাম বলে, ধ্রুবা। ডেভিড তখন ধ্রুবাকে ফোন দিয়ে বলে, কি রে বদমাইশ, তোকে কতবার বলেছি টাকা দেওয়ার লাস্ট টাইম সন্ধ্যা 7টা পর্যন্ত দিবি, তুই এদেরকে টাকা দেওয়ার সময় রাত 9টা দিয়েছিস কেন? তোকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি। এই বলে সে ফোন রেখে দেয়। এটি শুনে তো রামের হুঁশি উড়ে যায়। সে বুঝতে পারে ধ্রুবা ডেভিডের হয়ে কাজ করে। ভেঙ্কট দূর থেকে এসব দেখছিল। ডেভিড তখন রামকে বলে, তোর আর আমার সম্পর্ক শুধু ঠিকঠাক মতো গাড়ি পার্ক করা আর টিপস নেয়ার মধ্যেই, আমার ব্যবসা ব্যবসার জায়গায়। এই বলে ডেভিড চলে যাবার সময় তার সাথে গাড়ি থেকে নেমে আসে বর্ষা। এইটি দেখে তো রাম ও ভেঙ্কট যেন তাদের চোখে বিশ্বাস করতে পারছিল না। যাই হোক, রাম গাড়িটি পার্কিং এ পার্ক করলে ভেঙ্কট তার কাছে এসে গাড়ির চাবি চায়। ভেঙ্কট তখন রামকে গাড়িতে বসতে বলে নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে আসে। রাম ভেঙ্কটকে এমন করতে অনেক নিষেধ করে, কারণ ডেভিড এসব জানতে পারলে তাদের মেরে ফেলবে। কিন্তু ভেঙ্কট বলে, আমরা এই গাড়ি বিক্রি করে বাবার অপারেশন করব। এই কথা শুনে রামের তো হুঁশ উড়ে যায়, কারণ সে জানে ডেভিড কতটা ভয়ানক। সে বারবার ভেঙ্কটকে বলে গাড়ি নিয়ে ফিরে যেতে। কিছুক্ষণ পর রাম গাড়ির পেছনে একটি ব্যাগ রাখা দেখতে পায়। সে ব্যাগটি সামনে এনে তা খুলে দেখে এর ভেতরে টাকা ভর্তি। ঠিক তখনই ডেভিডের ফোন আসলো রামের মোবাইলে। ফোন রিসিভ করতে ডেভিড বলে, আমার গাড়ি কোথায়? রাম আর কিছু না বলে ফোন কেটে দেয়। এরপর ভেঙ্কট ও রাম প্ল্যান করে যে টাকার ব্যাগ থেকে 20 লাখ টাকা নিয়ে তারা গাড়িটি ফিরিয়ে দিয়ে আসবে। আর রাম ডেভিডকে বলবে যে নতুন গাড়ি, তাই সে একটু ট্রায়াল দিতে নিয়ে গিয়েছিল। কিন্তু তাতেও রাম ভয় পাচ্ছিল, কারণ ডেভিড যদি ব্যাগ থেকে টাকা নেওয়ার কথা জেনে যায় তবে তার মৃত্যু অনিবার্য। তবে তাদের বাবাকে বাঁচানোর জন্য এর থেকে আর কোন বেটার অপশন ছিল না। তাছাড়া ভেঙ্কট রামকে বলে যে 5-6 কোটি টাকা থেকে 20 লাখ টাকা নিলে কেউ বুঝতেই পারবে না। এরপর তারা গাড়ির গ্লাস মোছার জন্য ব্রাশ নিতে গাড়ির ডিকি খুলে যা দেখে তাতে তাদের গায়ের রক্ত হিম হয়ে যায়। ডিকি খুলে তারা দেখে ডিকিতে একটি ডেড বডি, আর এই ডেড বডিটি শহরের মেয়র জর্জের
ছেলে যশের। এই যশের সাথে গতরাতে ভেঙ্কটের হাতাহাতি হয়েছিল। এদিকে গতরাত থেকে যশ বাড়ি ফিরছে না দেখে মেয়র ও তার স্ত্রী অনেক টেনশনে ছিল। সে পুলিশ কমিশনারকে বলে যে কোনো মূল্যে তার ছেলেকে খুঁজে আনতে। তখন একজন এসআই কমিশনারকে খবর দেয় যে গত রাতে একটি ছেলের সাথে যশের হাতাহাতি হয়েছিল। সে তাদের ঝগড়া মিটিয়ে দিয়েছিল আর তারপর থেকে যশ নিখোঁজ। মেয়র তখন সেই ছেলের খোঁজ করতে থাকে, যে কোনো মূল্যে তার সন্ধান বের করতে পুলিশকে নির্দেশ দেয়। এদিকে ডেভিড বারবার রামকে ফোন দিচ্ছিল, কিন্তু রাম ভয় আর ফোন রিসিভ করে না। অনেকক্ষণ ফোন রিং হবার পর ভেঙ্কট ফোন রিসিভ করে। সে ডেভিডকে বলে, গাড়ির ডিকিতে রাখা ডেড বডির জন্য এত উতলা হচ্ছ তাই না? ডেভিড বলে, আমার গাড়ি আমাকে ফিরিয়ে দে, বিনিময়ে তুই যা চাস তাই দেবো আমি। বল কি চাস তুই? ভেঙ্কট বলে, আমার বাজিতে জেতা 20 লাখ টাকা আর আমার বাড়ি থেকে নিয়ে যাওয়া 4 লাখ, মোট 24 লাখ টাকা। ডেভিড বলে, ঠিক আছে, গাড়ি নিয়ে আয় আর টাকা নিয়ে যা। ভেঙ্কট বলে, হ্যাঁ আমি গাড়ি নিয়ে আসি আর তুমি আমাকে মেরে দাও। আমি ব্যাগ থেকে টাকা নিয়ে চলে যাচ্ছি আর 10 মিনিট পর গাড়ির লোকেশন পাঠিয়ে দিচ্ছে। ডেভিড বলে, না তুই এমনটা করিস না, যে কেউ আমার গাড়ি চুরি করে নিয়ে যাবে। ভেঙ্কট বলে, ঠিক আছে, 10 মিনিট পর তোমার গ্যাং এর বাইরের কাউকে হাইওয়ের 10 নম্বর মাইল পোস্টের কাছে পাঠাবে গাড়ি নেওয়ার জন্য। কোন রকম চালাকি করলে গাড়ি পাবে না। এরপর ডেভিড শিবা নামে একজনকে ডেকে বলে, তুই আমার গ্যাং এর নতুন, কেউ তোকে চেনে না, তুই গিয়ে আমার গাড়ি নিয়ে আসবি। শিবা তখন বলে, গাড়ি আর টাকা পাবার পর তাদেরকে প্রাণে মেরে দেবো ভাই। ডেভিড তখন শিবার গলা চেপে ধরে বলে, তোকে যেটুকু করতে বলেছি শুধু এটুকুই কর, আমার গাড়ি যদি না পাই তবে তোকে প্রাণে মেরে ফেলবো। শিবা চলে গেলে আরেকজন ডেভিডকে খবর দেয় যে জর্জ অর্থাৎ তার ভাই তাকে ডেকেছে। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে হোম মিনিস্টার যেদিন জর্জের বাড়িতে তার সাথে দেখা করতে এসেছিল, তার পরের দিন ডেভিড হোম মিনিস্টারকে তার বাগান বাড়িতে ডাকে। সে হোম মিনিস্টারকে বলে, আগামী সিটি নির্বাচনে আমি এই শহরের মেয়র হতে চাই। হোম মিনিস্টার বলে, এটা এত সহজ নয় ভাই, আপনার ভাই প্রতি বছর পার্টি ফান্ডে 500 কোটি টাকা ডোনেশন দেয়, এজন্য সিএম তার চামচা। ডেভিড বলে, আমি পার্টি ফান্ডে 5000 কোটি দেব। হোম মিনিস্টার তখন বলে, যদি তাই হয় তবে আমি সিএম বদলে নিজেই সিএম সিটে বসে যাব আর তোমাকে মেয়র বানাবো। কিন্তু সমস্যা আরেকটা আছে, তোমার ভাই যে সিটে যাকে নমিনেশন দেয় সে নির্বাচনে জিতে যায়, এজন্য পার্টি তার কথার বাইরে যেতে চাইবে না। ডেভিড তখন বলে, সবাই শুধু আলো দেখতে পায়, কিন্তু সেই আলোর পেছনে যে পাওয়ার থাকে তা দেখতে পায় না। নির্বাচনে ভাই যে প্রার্থী দেয় তারা জিতে, কিন্তু তাদের জেতার পেছনে যে পাওয়ার কাজ করে তা আমি তোমাকে আগামী 2 মাসের মধ্যে 5000 কোটি টাকা দেব। সামনে নির্বাচনে আমি মেয়র হতে চাই। এরপর হোম মিনিস্টার চলে যায়। সিন আবার প্রেজেন্টে আসে। শিবা গাড়ি ফিরিয়ে আনতে ভেঙ্কটের বলা লোকেশনে যায়, কিন্তু সে ভেঙ্কটকে দেখেই চিনতে পারে যে সেই যশের সাথে মারামারি করেছিল, এই জন্য সে ফায়ার করা শুরু করে। রাম ও ভেঙ্কট তখন আবার গাড়ি নিয়ে পালিয়ে যায়, কিন্তু এবার হয়েছে আরেক বিপত্তি। শিবা ফায়ার করার সময় টাকার ব্যাগ সেখানেই পড়ে যায়। এদিকে শিবা তার লোকদের নিয়ে তাদের চেজ করতে থাকে, কিন্তু ভেঙ্কট ও রাম তাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। শিবা তখন ডেভিডকে জানিয়ে দেয় যে তারা যাকে খুঁজছে সে ভেঙ্কটই। গত রাতে সে যশের সাথে মারামারি করেছিল। ডেভিড তাকে বলে ভেঙ্কট যেন কোনোভাবে শহর ছেড়ে পালাতে না পারে আর সন্ধ্যার আগেই তার গাড়িটি ফেরত চাই। এদিকে ভেঙ্কট ও রাম যখন রাস্তার পাশের একটি গ্যারেজ থেকে চাকায় হাওয়া নিচ্ছিল, তখন দিনেশ তাদের ফোনে জানায় যে তাদের বাবা কোমায় চলে গেছে। হাসপাতালে অ্যাডভান্স পে না করায় তার ট্রিটমেন্ট শুরু হয়নি। একথা জানতে পেরে তারা দ্রুত গাড়ি নিয়ে হাসপাতালের দিকে যায়, কিন্তু পথে একটি পুলিশ চেকপোস্টে অনিমেষ তাদের গাড়ি আটকায়। ডেভিডের গাড়ি জানতে পেরে অনিমেষ গাড়ি চেক না করে তাদের ছেড়ে দেয়। অনিমেষ ডেভিডকে ফোন দিয়ে বলে, স্যার আপনার গাড়ি চেকপোস্টে আটকা পড়েছিল, চেক না করে আমি ছেড়ে দিয়েছি। ডেভিড তখন বলে, কোন চেকপোস্টে পেয়েছ? অনিমেষ বলে, রিং রোডের এখানে। ডেভিড তখন তার লোকদের বলে তারা আমার গাড়ি নিয়ে শহরে আছে, রিং রোডের দিকে তাদের দেখা গেছে, তারা যেন তখনই এদিকে এসে খোঁজ করে। অন্যদিকে পুলিশ ভেঙ্কটকে খুঁজতে খুঁজতে বিষ্ণু পর্যন্ত পৌঁছে যায়। তারা বিষ্ণুকে জিজ্ঞেস করে যে সে ভেঙ্কটকে লাস্ট কখন দেখেছে। বিষ্ণু বলে 2 দিন আগে। বিষ্ণু পুলিশের কাছে জানতে পারে যে মেয়রের ছেলে নিখোঁজ হওয়ার কেসে পুলিশ ভেঙ্কটকে সন্দেহ করছে। এরপর বিষ্ণু ভেঙ্কটকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে সে মেয়রের ছেলের সাথে কিছু করেছে কিনা। ভেঙ্কট বিষ্ণুকে বলে যে মেয়রের ছেলেকে তার চাচা ডেভিড খুন করেছে। বিষ্ণুকে বলে যে কাল থেকে তারা কি কি করেছে। বিষ্ণু তখন তাদের বলে যে একদিকে পুলিশ আর অন্যদিকে মেয়র ও ডেভিডের লোকেরা তাদের খুঁজছে, তাদেরকে পেলে প্রাণে মেরে ফেলবে। তারা যেন কিছুদিন শহরে না থাকে, যতক্ষণ তাদের সাথে গাড়ি আছে ততক্ষণ তারা সেফ, তারা যেন শহরের বাইরে চলে যায়। বিষ্ণু যখন ভেঙ্কটের সাথে কথা বলছিল, ডেভিডের লোকেরা তা শুনে বিষ্ণুকে ডেভিডের কাছে নিয়ে যায়। তাকে টর্চার করে ডেভিড জিজ্ঞেস করে যে ভেঙ্কট কোথায়। বিষ্ণু বলে তারা কোথায় আছে তা আমি জানি না, আমি শুধু জানি যে তাদের বাবা একটি হাসপাতালে ভর্তি আছে।
আছে। ডেভিড তখন শহরের সব হাসপাতালে ভেঙ্কটকে খুঁজতে নির্দেশ দেয়। এদিকে ভেঙ্কট ও রাম ডেভিডের গাড়িটি একটি বিল্ডিং এর পার্কিং এ রেখে একটি অ্যাম্বুলেন্স করে হাসপাতালে এসে জানতে পারে যে কেউ একজন তার বাবার ট্রিটমেন্টের জন্য অ্যাডভান্স পেমেন্ট করেছে। ভেঙ্কট কাউন্টারে এসে জানতে পারে যে বর্ষা পেমেন্ট করেছে। বর্ষা ভেঙ্কটকে বলে যে সেদিন তুমি বলেছিলে যে তোমার বাবার চিকিৎসার জন্য সব টাকা জোগাড় হয়ে গেছে। পরদিন সকালে তোমার ঘর থেকে আমি দুবাকে টাকার ব্যাগ হাতে বের হয়ে যেতে দেখি। সবকিছু বোঝার জন্য আমি বিষ্ণুদার কাছে গিয়ে সবকিছু জানতে পারি। আমি যে পার্লারে কাজ করি সেই পার্লারের মালিকের কাছে আমি টাকা অ্যাডভান্স চাই, যাতে তা দিয়ে তোমার বাবার ট্রিটমেন্ট শুরু করতে পারি। পার্লারের মালিক তখন আমাকে একটা কাজ অফার করে, আর তা হচ্ছে ডেভিডের সাথে হোটেলে যাওয়া। হোটেলে গিয়ে ডেভিড পার্লারের মালিকের সাথে দেখা করে। আমাকে অন্য রুমে অপেক্ষা করতে বলে। তখন আমি লুকিয়ে শুনতে পাই ডেভিড ফোনে হোম মিনিস্টারকে বলছে যে সে তার ভাইয়ের ছেলেকে মেরে ফেলেছে, যাতে শুধু মেয়রের সিট না তার ভাইয়ের সব সম্পত্তিও তার হয়। হোম মিনিস্টার তখন ডেভিডকে কালকের মধ্যে দিল্লিতে তার কথা মতো 5,000 কোটি টাকা পাঠাতে বলে। ডেভিড তাকে বলে যে কাজ হয়ে যাবে। এরপর ডেভিড শিবাকে ফোন দিয়ে পার্কিং এ গিয়ে যশের বডি টেনে কোথাও পুঁতে দিতে বলে। শিবা পার্কিং এ গিয়ে গাড়িটি না পেয়ে ডেভিডকে জানালে ডেভিড পাগলের মতো হয়ে যায়, কারণ গাড়িতে 5,000 কোটি টাকার হাওয়ালা রাখা ছিল, যা তার সারা জীবনের সঞ্চয়। হাওয়ালা হচ্ছে টাকা ট্রান্সফার করার গোপন সংকেত বা কোড, যা কোনো নোটে লেখা থাকে। এই হাওয়ালার মাধ্যমেই ডেভিড দিল্লিতে 5,000 কোটি টাকা ট্রান্সফার করতে চেয়েছিল। তার ভাইকে লুকিয়ে গোপনে ড্রাগের বিজনেস করে সেই টাকা জমিয়েছে। প্রতি শুক্রবার সে হোটেলে ড্রাগ ডিলিং করতে হোটেলে আসতো, যাতে কারো এ ব্যাপারে সন্দেহ না হয়। এই জন্য সে প্রতিবার আলাদা আলাদা মেয়ে নিয়ে হোটেলে আসতো। সে হোটেল রুমে ঢুকে যাবার পর তার লোকেরা একটি ডুপ্লিকেট চাবি নিয়ে এসে পার্কিং করে রাখা গাড়ির দরজা খুলে ড্রাগ নিয়ে পার্টিকে হ্যান্ড ওভার করতো। বর্ষার কাছ থেকে এসব জানতে পেরে ভেঙ্কট বুঝতে পারে যে ডেভিড জশের লাশ কিংবা ব্যাগে থাকা টাকার জন্য গাড়িটি ফেরত চাইছে না, বরং গাড়িতে থাকা হাওয়ালার নোটটির জন্য গাড়িটি ফেরত চাইছে। ভেঙ্কট তখন গাড়ির কাছে যেতে চাইলে রাম তাকে আটকে বলে, তুই বাবার কাছে থাক, আমি গিয়ে নোটটি নিয়ে আসছি। রাম বেরিয়ে যায় গাড়ির কাছে যাওয়ার জন্য, কিন্তু তার আগেই ডেভিডের লোকেরা তাকে ধরে ফেলে। এরপর তারা ভেঙ্কটকে ফোন দিয়ে বলে রাম তাদের হাতে বন্দি, গাড়ি কোথায় আছে বললে তারা রামকে ছাড়বে। কিন্তু ভেঙ্কট বলে আগে রামকে ছাড়লে সে গাড়ির লোকেশন বলবে। শিবা ভেঙ্কটকে তাদের লোকেশন বললে সে সেখানে এসে দেখে যে তারা রামকে অনেক মারছে। ভেঙ্কটের সাথে শিবার লোকদের অনেক মারামারি হয়। ভেঙ্কট সবাইকে মেরে রামকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে আগামীকাল সকালে হোম মিনিস্টারকে 5,000 কোটি টাকা দেওয়ার কথা ছিল। সে বারবার ডেভিডকে ফোন দিচ্ছে, কিন্তু সে কি বলবে হোম মিনিস্টারকে তা ভেবে পাচ্ছিল না। সে কিছুতে বুঝতে পারছিল না সেই হাওয়ালার নোট সে কিভাবে উদ্ধার করবে গাড়ি থেকে। অবশেষে সে তার ভাই জর্জের কাছে গিয়ে বলে, ভাই জর্জকে যে কিডন্যাপ করেছে আমি তার ছবি পেয়েছি। এরপর সে জর্জকে ভেঙ্কটের ছবি দেখায়। জর্জ সব টিভি চ্যানেলে ভেঙ্কট ও রামের ছবি প্রচার করে নিউজ করে যে ভেঙ্কট ও রাম ড্রাগ বিজনেসের সাথে জড়িত। তারা মেয়রের ছেলেকে কিডন্যাপ করেছে মুক্তিপণের জন্য। টিভিতে নিউজ দেখে দিনেশ রাম ও ভেঙ্কটের সাথে হাসপাতালের বাইরে দেখা করে টিভিতে নিউজের ব্যাপারে সব কথা খুলে বলে, আর তার ফোনে সেই নিউজের ভিডিও দেখায়। তখন আমরা দেখি যে ডেভিড হাসপাতালে পৌঁছে গেছে কুশলের কাছে। সেখানে বর্ষাকে দেখে ডেভিড বুঝতে পারে যে সেও এর সাথে জড়িত। তার কাছ থেকে সে দিনেশের ফোন নাম্বার নিয়ে দিনেশকে ফোন দিয়ে ফোন স্পিকার অন করতে বলে। এরপর ডেভিড বলে, আমি জানি ভেঙ্কট তুই এখানেই আছিস, আমি তোর বাবার কাছে আছি। 1 ঘন্টার মধ্যে তোর বাবার অপারেশন না হলে সে মারা যাবে। আমি তোর বাবার অপারেশনের জন্য টাকা দেব, সাথে ব্যাগে থাকা সব টাকাও দিয়ে দেব। তুই শুধু পুলিশ স্টেশন গিয়ে সারেন্ডার কর, আর না হলে প্রথমে তোর বাবা, তারপর তোর গার্লফ্রেন্ড ও শেষে তুইও মরবি। তোকে 30 মিনিট সময় দিচ্ছি, তুই সারেন্ডার কর। ডেভিডের যে কোনো মূল্যে গাড়িটি পাওয়া দরকার ছিল। এই জন্য সে বলে, ঠিক আছে তুই সারেন্ডার করার পর আমি তোর বাবার অপারেশনের টাকা দেব। তার অপারেশন হয়ে যাবার পর তুই গাড়ির লোকেশন বলবি। ডেভিড ফোন রেখে দেওয়ার পর রাম এই কথা বলে কান্না করতে থাকে যে ডেভিড তার বাবাকে মেরে ফেলবে। ভেঙ্কট বলে, কিছু হবে না বাবার। রাম তখন ডেভিডকে এক চর বসিয়ে দিয়ে বলে, তোর বাবা না আমার বাবা। তোকে কতবার নিষেধ করেছিলাম যে এসব বাজিতে যাস না, কিন্তু তুই শুনিসনি। আমি জানতাম এসবের পরিণতি এমনই হয়, কিন্তু কখনো ভাবিনি যে এর জন্য আমার বাবাকে মরতে হবে। দিনেশ তখন সামনে এসে বলে, কি বলছিস এসব আবল তাবল? সে চাচার জন্য কি কি স্যাক্রিফাইস করেছিল তা তুই জানিস? আমি যেদিন তোর চাকরির জন্য 5 লাখ টাকা দিতে গিয়েছিলাম সেদিন ভেঙ্কট প্রথম জেনেছিল যে চাচার ফুসফুসে ইনফেকশন হয়েছে। সে আমাকে নিয়ে তখনই একজন বড় ডাক্তারের কাছে যায়। ডাক্তার আমাদের বলেছিল যে অপারেশনের আগে ইনজেকশন
অপারেশন নিলে জীবাণু 90% পর্যন্ত মারা যেতে পারে, এতে চাচা সুস্থ হয়ে যেতে পারে, এই অপারেশনের লাইফ রিস্ক আছে। ভ্যাঙ্কট তখন ক্রিকেট টিমে তার পজিশনে কম্পিটিটরের কাছ থেকে 10 লাখ টাকা নিয়ে চাচাকে প্রতিটি 2 লাখ টাকা করে 5টি ইনজেকশন দেয়, বিনিময়ে সে ক্রিকেট খেলা ছেড়ে দেয়। এসব জানতে পেরে রাম ভ্যাঙ্কটকে সরি বলে। ভ্যাঙ্কট তখন রামকে বলে, তুই বাবার খেয়াল রাখিস, আমি স্যারেন্ডার করতে যাচ্ছি। এই কথা বলে ভ্যাঙ্কট চলে যায় এসপি অফিসে স্যারেন্ডার করতে। এই সিনটি মুভির শুরুতে ছিল, অর্থাৎ মুভির শুরুতে আমরা এই সিনটি দেখেছিলাম যে ভ্যাঙ্কট নামের এই ছেলেটি পুলিশের কাছে স্যারেন্ডার করেছে। কিছুক্ষণ পর পুলিশ কমিশনার ভ্যাঙ্কটের কাছে এসে জানতে চায় জশ অর্থাৎ মেয়রের ছেলে কোথায়, কিন্তু ভ্যাঙ্কট তাকে কোনো জবাব দেয় না। একটু পরে কমিশনারের কাছে খবর আসে যে পুলিশ ডেভিডের গাড়িটি খুঁজে পেয়েছে আর গাড়ির ডিকিতে জশের ডেড বডি পাওয়া গেছে। সিআই অনিমেষ তখন টেক্সট করে ডেভিডকে জানিয়ে দেয় যে তার গাড়িটি পাওয়া গেছে। এতে ডেভিড একটু স্বস্তি ফিল করে। এদিকে কমিশনার মেয়রকে ফোন দিলে মেয়র কমিশনারকে বলে যে ভ্যাঙ্কটকে তার গোডাউনে নিয়ে আসতে। কমিশনার মেয়রের কথা মতো ভ্যাঙ্কটকে নিয়ে গোডাউনে চলে গেলে ডেভিড অনিমেষকে ফোন দিয়ে বলে গাড়ির ড্যাশবোর্ড খুলে নোটটি নিয়ে আসতে, কিন্তু অনিমেষ ড্যাশবোর্ড খুলে দেখে যে তাতে কোনো নোট নেই। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ভ্যাঙ্কট সারেন্ডার করার আগে তার কথা মতো দীনেশ গাড়ির কাছে গিয়ে ড্যাশবোর্ড খুলে নোটটি তার পকেটে নিয়ে চলে যায়। ডেভিড বুঝতে পারে যে নোটটি ভ্যাঙ্কটের কাছে আছে, আর মেয়র যদি ভ্যাঙ্কটকে মেরে ফেলে তবে সে আর কখনোই নোটটি পাবে না। সে তখন ছুটে যায় গোডাউনের দিকে যেখানে মেয়র অর্থাৎ জর্জ ভ্যাঙ্কটকে মারার জন্য নিয়ে গিয়েছিল। জর্জ ভ্যাঙ্কটকে চেয়ারে পিঠ মোড়া করে বেঁধে অনেক টর্চার করে। জর্জ যখন তার পিস্তল দিয়ে ভ্যাঙ্কটকে গুলি করতে যাবে ঠিক তখনই ডেভিড সেখানে এসে জর্জকে গুলি করা থেকে আটকায়। সে জর্জকে বলে, ভাই আপনার রাগকে কন্ট্রোল করুন, একে মারলেই কি আমাদের ছেলে ফিরে আসবে? একে শাস্তি দেওয়ার জন্য আইন আছে। তখন জর্জ ও পুলিশ কমিশনার তার দিকে চোখ বড় বড় করে তাকায়। এটা দেখে ডেভিড বলে, আপনারা এভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে? ভ্যাঙ্কট তখন জোরে জোরে হাসতে থাকে। এখান থেকে ফ্ল্যাশব্যাকে আমাদের কিছুক্ষণ আগের সিন দেখানো হয়। জর্জ যখন ভ্যাঙ্কটকে টর্চার করছিল তখন ভ্যাঙ্কটের ফোনে বর্ষার ফোন আসে। পুলিশ কমিশনার ফোন লাউড স্পিকারে দিলে বর্ষা ভ্যাঙ্কটকে জানায় যে তাদের বাবার অপারেশন সাকসেসফুল হয়েছে আর অপারেশনের জন্য ডেভিড টাকা দিয়েছে। এইটি শুনে সবাই অনেক অবাক হয়। এরপর ভ্যাঙ্কট জর্জকে বলে যে আমি আপনার ছেলেকে মারিনি স্যার, আমি শুধু ডেভিডের গাড়ি চুরি করেছিলাম, কারণ সে আমার বাজিতে জেতা 20 লাখ টাকা না দিয়ে আমার থেকে আরো 4 লাখ টাকা ছিনিয়ে নিয়েছিল। তার গাড়ির ডিকে থেকে আমি জশের ডেড বডি পাই। ডেভিড নিজেই জশকে মেরেছে। জর্জ ভ্যাঙ্কটের কথা বিশ্বাস করে না। ভ্যাঙ্কট তখন বলে, আচ্ছা কেউ যদি আপনার বিপক্ষে যায় তবে ডেভিড তাকে কি করে? পুলিশ কমিশনার তখন তাকে বলে মেরে ফেলে। ভ্যাঙ্কট বলে, কেউ যদি আপনার ছেলেকে খুন করে তাহলে সে কি করবে? জর্জ বলে, সে তাকে টুকরো টুকরো করে কেটে ফেলবে। ভ্যাঙ্কট তখন বলে, তাহলে আজ সে আমাকে মারতে আসলো না কেন? একথা শুনে জর্জের মনে হয় আসলেই তো ডেভিড তো এলো না তার সাথে। ভ্যাঙ্কট তখন আবার বলে, ডেভিড কিছুক্ষণের মধ্যে এখানে আসবে, তবে আমাকে মারার জন্য না বরং বাঁচানোর জন্য। ভ্যাঙ্কটের কথা মতো ডেভিড সত্যি সত্যি ভ্যাঙ্কটকে বাঁচাতে এসেছিল, আর এটি দেখে সবাই অনেক অবাক হয়। জর্জ তখন ডেভিডকে বলে, তুই কি সত্যি এমনটা করেছিস? ডেভিড তখন বলে, হ্যাঁ করেছি। সেই ছোটবেলা থেকে তুমি আমাকে ব্যবহার করে চলেছ, কোনোদিন আমার কথা ভেবেছো তুমি? আমার কাঁধে ভর দিয়ে তুমি শহরের মেয়র, অথচ আমাকে তোমার গোলামি বানিয়ে রেখেছো। তুমি কি ভেবেছো এখন তোমার জন্য কাজ করছি, তারপর তোমার ছেলের জন্য কাজ করব, তারপর তার ছেলের জন্য কাজ করব, আর এগুলো আমি করতেই থাকবো। এজন্য আমি তোমার ছেলেকে মেরে ফেলেছি। তুমি যখন তোমার ভাইয়ের কথা ভাবনি, তাই আমিও আমার ভাইয়ের ছেলের কথা ভাবিনি। এখন আমি তোমাকেও মেরে ফেলবো আর তারপর শহরের মেয়র হব। সে জর্জের দিকে বন্দুক তাক করলে ভ্যাঙ্কট ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয় আর মেয়র তাকে গুলি করে মেরে ফেলে। সবাই চলে গেলে ভ্যাঙ্কট মেয়রকে বলে, স্যার আপনি জানতে চাইবেন না কেন ডেভিড আমাকে বাঁচাতে এসেছিল? মেয়র তখন বলে, আমার ছেলে নেই, ভাই নেই, এসব জেনে আর কি করব? এই বলে মেয়র সেখান থেকে চলে যায়। এদিকে পরদিন টিভিতে দেখায় যে পুলিশ কমিশনার বলছে ডেভিড অবৈধ ড্রাগ বিজনেস করতে গিয়ে পুলিশের সাথে এনকাউন্টারে মারা গেছে। মুভির শেষে দীনেশ ভ্যাঙ্কটকে গাড়ির ড্যাশবোর্ড থেকে পাওয়া সেই নোটটি দেখিয়ে বলে, এটি এখন কি করব? ভ্যাঙ্কট তাকে কোনো জবাব না দিয়ে মুচকি হাসে। এর মানে এখন তারা এই 5,000 কোটি টাকার মালিক। আর এই সিনের মধ্য দিয়েই মুভিটি শেষ হয়। আমাদের চ্যানেলের এমনই আর একটি সাসপেন্স ও অ্যাকশনে ভরপুর মুভি পোর্টাল, যারা দেখেননি দেখে নেবার আমন্ত্রণ রইল। ভিডিও লিংক ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেয়া আছে। তো সবাই ভালো থাকবে।